তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত, যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে। তারেক রহমানের রাজনৈতিক জীবন 17-18 বছর আগে শেষ হতে বসেছিল। শুধু রাজনীতি না, সেনাবাহিনীর নির্যাতনে তার নিজের জীবনটাই ছিল সংকটাপন্ন। তাকে গ্রেপ্তার করে দিনের পর দিন চালানো হয়েছিল পাশবিক অত্যাচার। নিজ পায়ে দাঁড়াতেও পারতেন না তারেক। সে অবস্থায় ছেলেকে নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন খালেদা জিয়া। পরে সেনাবাহিনীর জেনারেলদের সাথে সমঝোতায় রাজনীতি ছেড়ে বিদেশে চলে গিয়েছিলেন তারেক। 2007 সালে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপট ছিল বাংলাদেশের ইতিহাসে এক অদ্ভুত ও চাপা উত্তেজনার সময়। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ শেষ হয়ে গেলেও নির্বাচন হচ্ছিল না, দলগুলো রাস্তায় মুখোমুখি অবস্থানে, আর দেশব্যাপী সহিংসতা, অবরোধ আর সংঘর্ষ পরিস্থিতিকে প্রতিদিনই আরও জটিল করে তুলেছিল। এই বিশৃঙ্খলার সুযোগ নেয় দেশের শক্তিশালী সামরিক নেতৃত্ব। সেনাবাহিনী চেয়েছিল একটি এমন রাজনৈতিক পরিবেশ যেখানে তাদের পরিকল্পনা অনুযায়ী শুদ্ধিকরণ প্রক্রিয়া চালানো সম্ভব হবে। সেই প্রক্রিয়ার অন্যতম প্রধান টার্গেট হয়ে ওঠেন তারেক রহমান, তৎকালীন সরকার প্রধান খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের প্রধান প্রতীক। তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তখন এমনভাবে ছড়ানো হয়েছিল যে তাকে সরিয়ে ফেলা ছাড়া রাষ্ট্র টিকবে না, এমন বার্তা প্রচার করা হচ্ছিল নানাভাবে। আর এই পরিবেশে শুরু হয় 1/11 সময়ের সবচেয়ে নাটকীয় অধ্যায়, তারেক রহমানকে গ্রেফতার, নির্যাতন এবং তাকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দেওয়ার আয়োজন। 2007 সালের 7 মার্চ রাতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশে র্যাব সেনা যৌথ দল তারেক রহমানকে গ্রেফতার করে। অভিযানের ধরন দেখে বোঝা যাচ্ছিল এটি কোনো নিয়মিত গ্রেফতার নয়, বরং তাকে হঠাৎ করে নিস্তব্ধ করে দেওয়ার একটি পরিকল্পিত চেষ্টা। গ্রেপ্তারের পরদিন থেকেই শুরু হয় তারেককে ঘিরে গোপন জিজ্ঞাসাবাদ, চাপ প্রয়োগ, নিপীড়ন এবং শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগ। পরে বিভিন্ন সূত্রে জানা যায় তাকে দীর্ঘ সময় ঘুমাতে দেওয়া হতো না, উল্টোভাবে ঝুলিয়ে রাখা হতো, হাত পা বেঁধে লাঠি এবং ধাতব বস্তু দিয়ে আঘাত করা হতো এবং জিজ্ঞাসাবাদের সময় তাকে ভয় দেখানো হতো এমন ভাষায় যা ইঙ্গিত করত যদি তিনি রাজনৈতিক ভবিষ্যৎ ত্যাগ না করেন তাহলে তার জীবন আর নিরাপদ থাকবে না। এইসব নির্যাতনে তার শরীর ভেঙে পড়তে থাকে, স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, মেরুদণ্ডে গুরুতর ব্যথা তৈরি হয়। চিকিৎসকদের রিপোর্টে বলা হয়েছিল যদি অব্যাহতভাবে এই পরিস্থিতি চলতে থাকে তারেক স্থায়ীভাবে পক্ষঘাতগ্রস্ত হয়ে যেতে পারেন অথবা আরও ভয়াবহ শারীরিক ক্ষতি হতে পারে। এই ভয়াবহ পরিস্থিতিতে খালেদা জিয়া ছিলেন এক অদ্ভুত দোটানায়। তিনি তখন নিজেও দুর্নীতির মামলায় বন্দী, কিন্তু মা হিসেবে ছেলের জীবনমরণ দুশ্চিন্তা তাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। কারাগারের ভেতরে তিনি যে অসহায়ভাবে দিন কাটাচ্ছিলেন তা কোনো রাজনৈতিক নেত্রীর নয়, বরং একজন মায়ের আর্তচিৎকারের প্রতিচ্ছবি। বিভিন্ন সময় তিনি সেনা কর্মকর্তাদের মাধ্যমে ছেলের অবস্থা জানতেন এবং প্রত্যেকবার সংবাদ আরও খারাপ হয়ে আসত। সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর উদ্দেশ্য তখন স্পষ্ট হয়ে উঠছিল, তারেক রহমানকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দিতে হবে। কারণ তারেক যদি মুক্ত অবস্থায় থাকতেন ভবিষ্যতে বিএনপিকে তিনি সংগঠিত করে আবার ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা ছিল প্রবল। সামরিক নেতৃত্ব এমন বাস্তবতা চায়নি, তারা চেয়েছিল দলবিহীন এক সংস্কার রাজনীতি, যেখানে রাজনীতিবিদদের ওপর তাদের নিয়ন্ত্রণ থাকবে এবং প্রয়োজন হলে তারা যাকে খুশি ক্ষমতায় আনতে পারবে। তারেক রহমানের প্রতি সেনাবাহিনীর বিরূপ অবস্থানের পেছনে আরও কিছু রাজনৈতিক ইতিহাস ছিল। 2001 থেকে 2006 সালে বিএনপির শাসনামলে তারেককে কেন্দ্র করে হাওয়া ভবন নামে যে রাজনৈতিক কাঠামো তৈরি হয়েছিল সেটি সেনাবাহিনীর অনেক কর্মকর্তার চোখে ছিল রাষ্ট্রের উপর অযাচিত প্রভাব বিস্তারের এক কেন্দ্র। অনেকে মনে করতেন তারেক তাদের পদ পদবি, উন্নয়ন প্রকল্প, পদোন্নতি বা রাজনৈতিক সমীকরণে হস্তক্ষেপ করছেন। গোয়েন্দা রিপোর্টগুলোতে তারেককে তুলে ধরা হতো অতিরিক্ত শক্তিশালী তরুণ নেতা হিসেবে, যাকে এখনই থামানো না গেলে দেশ এমন রাজনৈতিক নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যা সামরিক কর্মকর্তাদের জন্য অস্বস্তিকর। এছাড়া 1/11 পরিকল্পনায় যুক্ত কিছু জেনারেল চেয়েছিলেন দুই প্রধান রাজনৈতিক পরিবার, বঙ্গবন্ধু পরিবার ও জিয়া পরিবার দুজনেই রাজনীতি থেকে দূরে সরিয়ে একটা নতুন নেতৃত্ব তৈরি করতে। সেক্ষেত্রে তারেক রহমানের উপস্থিতি ছিল সবচেয়ে বড় বাধা। তাই তার উপর নির্যাতন ছিল কেবল শারীরিক চাপ নয়, বরং তাকে মানসিকভাবে দুর্বল করে রাজনৈতিক মঞ্চ থেকে স্বেচ্ছায় সরে যেতে বাধ্য করার কৌশল। এভাবে ধীরে ধীরে তারেক রহমানের মুক্তির বিষয়টি পরিণত হয় এক জটিল সমঝোতার অঙ্কে। খালেদা জিয়ার সঙ্গে সেনা কর্মকর্তাদের গোপন আলোচনায় বারবার বলা হচ্ছিল তারেক যদি রাজনীতি ত্যাগ করতে রাজি হন চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন, আর তিনি যদি অস্বীকার করেন তাহলে তার উপর চাপ আরও বাড়ানো হবে। খালেদা জিয়া ছেলের জীবন বাঁচাতে শেষ পর্যন্ত এসব আলোচনায় সম্মতি দিতে বাধ্য হন, কারণ তিনি বুঝতে পারছিলেন এই অন্ধকার কক্ষে তারেককে রাখা হয়, যেভাবে তাকে দিনরাত অত্যাচার সহ্য করতে হয়, তাতে কোনো রাজনৈতিক জেদের বিনিময়ে তাকে হারিয়ে ফেলা ঠিক হবে না। সেনাবাহিনী সেই সময় চেয়েছিল তারেক লিখিতভাবে প্রতিশ্রুতি দেন যে তিনি বাংলাদেশের রাজনীতিতে আর সক্রিয় হবেন না, কোনো নির্বাচনে অংশ নেবেন না এবং দেশের অভ্যন্তরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন না। এই মুচলেকা বা প্রতিশ্রুতিপত্রের বিনিময়ে তাকে বিদেশে যেতে দেওয়া হবে।
তাদের লক্ষ্য ছিল তাকে একরকম নির্বাসনে পাঠানো, যেখান থেকে তিনি বাংলাদেশের রাজনৈতিক খেলায় নতুন করে অংশ নিতে পারবেন না। চুক্তি বা সমঝোতার এই গোপন অধ্যায়ে আরও একটি বিষয় ছিল গুরুত্বপূর্ণ। সেনাবাহিনী চাইছিল বিএনপির নেতৃত্ব নতুনভাবে সাজানো হোক, এমনভাবে যাতে সংস্কারপন্থী বা মডারেট নেতারা সামনে আসে। তাদের মতে তারেক রহমান বিএনপিকে পরিবারকেন্দ্রিক দল হিসেবে রেখেছেন, যার ফলে দলের ভেতরে অন্য নেতৃত্ব উঠে আসছে না। এই যুক্তি দেখিয়ে তারা চেষ্টা করেছিল মওদুদ আহমদ, সাকা চৌধুরী, আনোয়ার হোসেন মঞ্জু, বি চৌধুরী সহ কয়েকজনকে নিয়ে একটি নতুন জাতীয় দল বানানোর। সেই দলের নেতৃত্বে তারেককে চেয়েছিল একেবারেই বাইরে রাখতে। খালেদা জিয়ার উপর তারা চাপ সৃষ্টি করছিল যাতে তিনি তারেককে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব থেকে সরিয়ে দেবেন। কিন্তু খালেদা জিয়া এ শর্তে রাজি হননি। তার একমাত্র শর্ত ছিল ছেলের জীবন এবং চিকিৎসা নিশ্চিত করা। তাই শেষ পর্যন্ত সমঝোতার ফাইনাল রূপ দাঁড়ায় তারেক বিদেশে যাবেন, রাজনীতি থেকে দূরে থাকবেন, আর সেনারা তাকে আর শারীরিকভাবে নির্যাতন করবে না। অবশেষে 2008 সালের শুরুতে তাকে উন্নত চিকিৎসার অজুহাতে বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। যখন তাকে বিমানে তোলা হয় তখনও তার শরীর ছিল ক্ষতবিক্ষত, হাঁটতে পারছিলেন না ঠিকমতো এবং তার স্নায়ুর ক্ষতি স্পষ্ট ছিল তার চলাফেরায়। এই সময় অনেকেই বলেছিলেন তিনি বেঁচে আছেন, এটাই অলৌকিক। বিদেশে চিকিৎসার পর ধীরে ধীরে কিছুটা সুস্থ হলেও সেই নির্যাতনের প্রভাব আজও বয়ে গেছে তার শারীরিক কাঠামোয়। আর রাজনীতি ছাড়ার মুসলেখা তিনি পরে বলেছিলেন সেটি ছিল বাধ্যতামূলক, অন্যথায় তাকে হয়তো চিরতরে স্তব্ধ করে ফেলা হতো। তবে পরে পরিস্থিতি বদলে যেতে থাকায় তিনি আবার রাজনৈতিকভাবে সক্রিয় হন লন্ডন থেকেই। সেনাবাহিনী কেন তাকে সরিয়ে দিতে চেয়েছিল এ প্রশ্নের উত্তর আসলে কয়েক স্তরে খুঁজে পাওয়া যায়। প্রথমত, তারেকের জনপ্রিয়তা এবং বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা ছিল সেনাবাহিনীর পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক। তারা চেয়েছিল নতুন রাজনৈতিক সমীকরণ, যেখানে তাদের অনুমোদন ছাড়া কেউ ক্ষমতায় উঠতে পারবে না। দ্বিতীয়ত, তারেকের বিরুদ্ধে তারা এমন একটি নেতিবাচক ইমেজ তৈরি করতে সফল হয়েছিল যাকে তুলে ধরা তারা দেশব্যাপী দুর্নীতি বিরোধী অভিযান চালাতে চেয়েছিল। তৃতীয়ত, তারেকের রাজনৈতিক অবস্থান ছিল অত্যন্ত দৃঢ় এবং স্বাধীন। তিনি সামরিক নেতাদের অধীনস্থ হয়ে রাজনীতি করার মানুষ নন, এটিও তার মাথা ব্যথার কারণ ছিল। আর চতুর্থত, তারেক ও বিএনপি থাকলে আওয়ামী লীগকে নিয়ন্ত্রিতভাবে ক্ষমতায় আনার পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হতো। এই পুরো ঘটনার শেষ ফলাফল হলো একটি জোরপূর্বক সমঝোতা। খালেদা জিয়ার ছেলের জীবন বাঁচাতে মুসলেকা মেনে নিলেন, তারেক দেশে ফিরে রাজনীতি না করার প্রতিশ্রুতিতে বিদেশে গেলেন, আর সেনাবাহিনীর নেতৃত্বে তাদের শুদ্ধিকরণ প্রকল্পের একটি অংশ সম্পন্ন করতে পারল। কিন্তু সময় প্রমাণ করেছে রাজনৈতিক নেতাকে শারীরিকভাবে দুর্বল করে দিলে তার রাজনৈতিক প্রভাব শেষ হয়ে যায় না। দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও তারেক বিএনপির প্রতীক হয়ে ওঠেন। ফলে 1/11 সেই কঠোর সমঝোতাগুলো আজ এক ঐতিহাসিক দলিল হলেও বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান আবারও কেন্দ্রীয় চরিত্র হয়ে রয়ে গেছেন। 1/11 পুরো সময়টা তারেক রহমানকে ঘিরে একটি অন্ধকার অধ্যায় ছিল আন্তর্জাতিক কূটনীতির ভূমিকা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ তখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন। বিশেষ করে তারেক রহমানের উপর নির্যাতনের খবর যখন দূতাবাস পর্যায়ে পৌঁছায় তখন পশ্চিমা দেশগুলো সেনা নেতৃত্বকে সতর্ক করে জানায় এভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করা গেলে বাংলাদেশ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। কিন্তু সেই সময় সেনাবাহিনী মনে করেছিল বিএনপি ও আওয়ামী লীগ দুই দলকে কোণঠাসা করতে গেলে তারেকের প্রভাব কাটছাঁট করা জরুরি। ফলে তারা আন্তর্জাতিক চাপকে সময়ক্ষেপণের কৌশল হিসেবে ব্যবহার করলেও নিজের পরিকল্পনায় খুব বেশি ছাড় দেয়নি। এদিকে বিএনপির ভিতরে তখন একটি নীরব বিভাজন তৈরি হচ্ছিল। কিছু নেতা মনে করতেন তারেক রহমানকে সরিয়ে দিলে হয়তো দল নতুন নেতৃত্ব গঠন করতে পারবে এবং সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক হালকা হবে। আবার অন্য অংশ মনে করতেন তারেকই বিএনপির ভবিষ্যৎ, তাকে সরিয়ে দিলে দল ভিত্তিহীন হয়ে পড়বে। এই দ্বন্দ্ব সেনা নেতৃত্বকে আরও আত্মবিশ্বাসী করে তোলে, যা তাদের পরিকল্পনা সফল হবে। কিন্তু বাস্তবে দেখা যায় তারেক বিদেশে যাওয়ার পরও বিএনপি সাংগঠনিকভাবে তারই নির্দেশনায় ধীরে ধীরে পুনর্গঠিত হতে থাকে। এ কারণে সেনাবাহিনী পরে বুঝতে পারে যে তাদের রাজনীতির নির্মূল প্রকল্পটি পুরোপুরি সফল হয়নি। কারণ একজন নেতাকে দেশ থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া গেলেও তাকে জনগণের মন থেকে সরানো যায় না। বিদেশে থেকেও তারেক যে বিএনপির মূল চালিকা শক্তি হিসেবে টিকে গেলেন, সেটি 1/11 প্রকল্পের ব্যর্থতার সবচেয়ে বড় প্রমাণ।